নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত এই মুহূর্তে প্রতিশোধের আগুনে জ্বলছে, আর এই আগুনে একের পর এক ছারখার হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাংলাদেশের জিহাদি। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে আপনারা কয়েকদিন ধরে দেখবেন, বাংলাদেশে যে লেভেলে ভারত বিরোধী অ্যাক্টিভিটি শুরু হয়েছে, যেভাবে ভারতকে নিয়ে নানান ধরনের কটু কথা টার্গেট করা হয়েছে, এবার কিন্তু ভারতের সাধারণ মানুষ আর বিএসএফ কিন্তু মাঠে নেমে পড়ে গেছে, মাঠে নেমে পড়েছে। তো এই আর্টিকেলটা আলোচনা করার আগে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ আর্টিকেল, এটা আলোচনা করার আগে আমি সকলকে বলবো আর্টিকেলটা শুরু থেকে না শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কেন বাংলাদেশের মানুষরা এই সেলিব্রেট করছিল, তারপরে হঠাৎ করে মানে টেনশনে পড়ে গেল, এবং বাংলাদেশের জিহাদিরা কীভাবে চাপে পড়ে গেল, আর ভারত কোন লেভেলে খেলা ঘুরিয়ে দিল, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করব। সকলে সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমরা আলোচনা করি। তাহলে আসুন আমরা এই আর্টিকেলটা আলোচনা করি নি, দেখে নিই কী হয়েছে। সবার প্রথমে আর্টিকেলটার সঙ্গে পরিচয় হয়ে যান। হিন্দু ইউথ বিটেন অ্যান্ড বার্ন টু ডেথ ইন ভালুকা, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে এখানে? একজন হিন্দু যুবককে বাংলাদেশের লোকেরা পিটিয়ে মানে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। কেন? ঘটনাটা কি, সত্যবাদ কোথায়? যে কয়েকদিন ধরে বাংলাদেশে দেখা যাচ্ছে মারাত্মক লেভেলে ভারত বিরোধিতা শুরু হয়েছে। সেখানে বাংলাদেশে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি যে মেম্বার ওসমান হাদি, ওনার মৃত্যুর পর বাংলাদেশের চারিদিকে ভায়োলেন্স ছড়িয়ে পড়েছে। চারিদিকে দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে, বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু একজন হিন্দু যুবককে কিন্তু পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। আর যখন এই হিন্দু যুবককে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, তখন কিন্তু তারা রীতিমতো বাংলাদেশের মানুষরা এই ইস্যুটাকে হাতিয়ার করে সেলিব্রেট পর্যন্ত করেছে। কিন্তু সেলিব্রেট করেছে, এবার তো তারা চাপে পড়ে গেছে। আনন্দ তো করে নিয়েছিস ভাই তোরা, এবার খেলাটা দেখ ভারতের। এবার তারা রীতিমতো চাপে পড়ে গেছে, কারণ এই সময় মাঠে নেমে পড়ল বিএসএফ সাধারণ মানুষ, যা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় কি হলো জানেন? এর পাল্টা হামলা ভারত এমনভাবে দেখিয়ে দিল, যেটা দেখার পর বাংলাদেশের মানুষেরা বলছে যে হলো তো হলো কি, কি হলো? কারণ এই মোহাম্মদ ইউনূস সরকার যেদিন থেকে সিংহাসনে বসেছে, আমি যে কথাটা বারবার বলি, ভারত বিরোধিতাকে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বিপদে পড়ছে, বাংলাদেশের সাধারণ ইউথ লিডাররা ভারত বিরোধিতাকে হাতিয়ার করছে। কারণ সামনে ভোট, তারা ভাবছে যে যদি আমরা ভারত বিরোধিতাকে হাতিয়ার করি, তাহলে তারা নির্বাচনে খুব সুন্দরভাবে জয়লাভ করে যাবে। এর জন্য নানান স্টেটমেন্ট দিচ্ছে। কিন্তু এই স্টেটমেন্ট যেটা ভারত এবং বাংলাদেশের রিলেশন নষ্ট করছে, এবং সাথে সাথে মোহাম্মদ ইউনূস সরকারও কিন্তু কোনো প্রকার আটকানোর কোনো চেষ্টা করলো না। একবার করে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষরা তাদের গ্রেটার বাংলাদেশ মানে তৈরি করার স্বপ্ন দেখছে, তারা ম্যাপ জারি করছে। শুধু বাংলাদেশের ইউথরা নয়, এটা যে ওসমান হাদি যে বাংলাদেশের গ্রেটার বাংলাদেশে ম্যাপ জারি করেছে ভারতের এলাকাগুলো নিয়ে, এটা নয়, ওসমান হাদি একা নয়। কারণ এর আগেও মোহাম্মদ ইউনূস তিনি তার লেখা একটা বই যখন পাবলিশ করছিলেন, তখন পাকিস্তানের আর্মি তাকে ডেকে এনে বা তুর্কির প্রেসিডেন্টকে ডেকে এনে সেই বইয়ের ছবি কিন্তু পোস্ট করেছেন। তাহলে সব কিছু কিন্তু প্ল্যান মাফিক তারা করছে। আর এই প্ল্যানে কি করলো? ভারত গিয়ে আটকে দিল। ভাই, ভারত এত বড় একটা কান্ট্রি, প্রত্যেকটা বিষয় প্ল্যান করে করে এগিয়ে থাকে, আর সেখানে তোমরা ভারত বিরোধিতাকে টার্গেট করেছো, যার জন্য ভারত এমন একটা ছোট্ট খেলা দেখিয়ে দিল, জাস্ট একটা স্যাম্পেল দেখিয়ে দিল, যেই স্যাম্পেলে বাংলাদেশের জিহাদের জ্বলে পুড়ে সম্পূর্ণ ছারখার হয়ে গেল। আচ্ছা, হয়েছেটা কি? আসুন আমি আর্টিকেলটার সঙ্গে আর একটা আর্টিকেল দেখি। বাংলাদেশের সিলেট এলাকা, সিলেট বলে একটা জায়গা আছে বাংলাদেশে, এই সিলেট এলাকা যে বর্ডার আছে, সীমান্ত আছে, এই সিলেট এলাকা দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশিরা ভারতের মধ্যে প্রবেশ করছিল। দুজন বাংলাদেশি প্রবেশ করছিল, এবং এটা করছিল কোথায়? আমাদের মেঘালয় রাজ্যে। মেঘালয়ে
যখন মেঘালয় মানে মানে ভারত বাংলাদেশ বর্ডার টপকে ভারতের মধ্যে প্রায় 1.5 কিলোমিটার, ভাবুন 1.5 কিলোমিটার রাতের অন্ধকারে চুরি চুপি করে ঢুকছে, তাহলে এরা প্রথমত প্রশ্ন হচ্ছে এরা রাতের অন্ধকারকে চয়েস করলো কেন? পেছনের দুটো কারণ। একটা কারণ হচ্ছে কারণ এরা বৈধ নয়। কারণ যদি এরা মানে ভালোভাবে আসতো তাহলে পাসপোর্ট ভিসা নিয়ে আসতো, দিনের বেলায় আসতো, রাতের অন্ধকারকে চয়েস করতো না। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে এরা কোন উদ্দেশ্য নিয়ে ভারতের মধ্যে প্রবেশ করছে? হ্যাঁ, কোন উদ্দেশ্য তাদের? যে ভারতের নর্থ ইস্টে নানান রকম অ্যাক্টিভিটি ছড়ানোর জন্য, না কি উদ্দেশ্যের পেছনে? আর বাংলাদেশে বিজিবি এরা কি করছে যে এদেরকে 0 পয়েন্টে গিয়ে পাঠিয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, যা তোরা যা। তো ভারতে মেঘালয়ে এই দুজন বাংলাদেশি ঢুকেছিল রাতের অন্ধকারে, 1.5 কিলোমিটার মধ্যে চলে এসেছে। এবং মেঘালয় এখানে কেন ঢুকেছিল? দুটো দাবি করা হচ্ছে, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? দাবি করা হচ্ছে যে এরা ওই মেঘালয় ওই এলাকাগুলোতে না মানে বেত চাষ করা হয়, আর এরা রাতের অন্ধকারে গ্রামবাসীরা মানে বেত চাষ করে, এরা রাতের অন্ধকারে এসে বেত চুরি করে নিয়ে চলে যায়। ভাবুন তাহলে একবার, বেত চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যখন এরা বেত চুরি করে নিয়ে যায় গ্রামবাসীরা আতঙ্কে পরিবেশ থাকে যে ভাই কষ্ট করছি, বেত চাষ করছি, খাটছি, হার্ডওয়ার্ক করছি, দুটো পয়সার জন্য রাতে অন্ধকার কে এসে নিয়ে চলে যাচ্ছে। তো গ্রামবাসীরাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। যখন পুরো গ্রামবাসীর অ্যাক্টিভ হয়ে যায়, বলা হয় ওখানে খাসিয়া বলে একটা গোষ্ঠী আছে, খাসিয়া গোষ্ঠী। তো খাসিয়া গোষ্ঠীর লোকরা অ্যাক্টিভ হয়ে যায়। যখন দেখতে পায় যে এরা রাতে অন্ধকারে চুরি করতে আসছে, তখন বলা হচ্ছে যে খাসিয়া গোষ্ঠী কিন্তু এদের ওপর মানে হামলা করেছে। এবং সাথে সাথে খাসিয়া গোষ্ঠী প্রথমে কিন্তু হামলা করেনি, কারণ এরা যখন এই বাংলাদেশের চোরগুলো যখন ঢোকে, এই চোরগুলো ঠিক আছে, তখন তারা পাথর, ছুরি, বন্দুক এইসব নিয়ে ঢুকে। তো খাসিয়া গোষ্ঠী এদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, কারণ এরা খাসিয়া গোষ্ঠীকে পাথর মেরেছে, হামলা করেছে খাসিয়া গোষ্ঠীর ওপর। খাসিয়া গোষ্ঠী যখন ঝাঁপিয়ে পড়েছে এদের গুলি করেছে এবং এদের দুজন হত্যা হয়ে গেছে। তো এদের মানে ইন্টারেস্টিং বিষয় যে কিছু মিডিয়া দাবি করছে যে এদের বয়স হচ্ছে 20 থেকে 23 বা 25-এর মধ্যে, এই বয়সের লোকেদের কিন্তু ভারতের মধ্যে ঢুকেছে। তাহলে ভাবুন এদের কোন লেভেলে, কোন বয়স থেকে এদের ব্রেনটাকে ওয়াশ করা হচ্ছে। যদি ভালো কাজের জন্যই ঢুকবি তাহলে দিনের আলোয় ঢোক, বৈধ পাসপোর্ট নিয়ে ঢোক, ভিসা নিয়ে ঢোক। সেটা তো তোরা করছিস না, করছিস না। খাসিয়া গোষ্ঠী বাগান থেকে বেত চুরি করার জন্য এসেছিস। আর এটা যে ওরা আজকে করছে এটা নয়, এর আগে বহু দিন ধরে করছে, এরকম নিউজ বারবার আসতো। তাই এদের ওপর গুলি চালানো করা হয়েছে, কিন্তু কতটা দাবি কতটা সত্য এটা এখনো প্রমাণিত হয়নি। ভারতীয় জনগণ কিন্তু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু নেমে পড়েছে। প্রশ্ন যদি হচ্ছে খাসিয়া গোষ্ঠী যদি এদের উপর হামলা করেছে তাহলে খাসিয়া গোষ্ঠী বন্দুক পেল কোথায়? জল্পনা শুরু এখান থেকে নানান রকম। ভারত সরকার কি তাহলে বাংলাদেশিদের বিরুদ্ধে লোকাল মানুষকে বন্দুক দিচ্ছে না তো? এটাও একটা বড় প্রশ্ন। অপর দিক থেকে যদি আমরা দেখি, আসাম গভর্নমেন্ট, আসাম রাজ্য যে সিএম আছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। কি স্টেটমেন্ট দিয়েছিলেন? কয়েকদিন আগে স্টেটমেন্টটা দিয়েছিলেন। স্টেটমেন্টটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চাইলে আগ্নেয় অস্ত্র সঙ্গে রাখতে পারবেন সাধারণ মানুষ। নতুন লাইসেন্স নীতি আসাম সরকারে। আসাম সরকার ঘোষণা করেছিল যে বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকাগুলোতে আছে সেখানে সাধারণ মানুষরা নিজের সেফটির জন্য বন্দুক রাখতে পারবে, কারণ অবৈধভাবে রাতের অন্ধকারে এই বাংলাদেশিরা কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। কিন্তু এই বন্দুক রাখার বিষয়টা নিয়ে এখানে আরও একটা বড় প্রশ্ন হয়। এটা রাজ্য সরকার একা পারমিশন দিতে পারে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন দরকার, কারণ এই বন্দুক পরবর্তীকালে মানে আতঙ্কবাদীদের হাতে চলে যাবে না তো। কিন্তু অপর দিক থেকে আরও একটা রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে বিএসএফ এর ওপর এরা ঝাঁপিয়ে পড়েছিল আর বিএসএফ এদেরকে গুলি করে দিয়েছে। তাহলে ভাবুন একের পর এক খেলা কিন্তু ভারত দেখিয়ে দিল বাংলাদেশিদেরকে। এই সেই বাংলাদেশ যারা দুদিন ধরে বলছিল, যে দুদিন ধরে মানে কয়েকদিন ধরে বলছে এরা যে অ্যান্টি ইন্ডিয়া, কখনো ভারতের চিকেন নেক কেটে নেব, কখনো বলছে তারা মানে ভারতকে বয়কট, ঠিক আছে, নানান ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। আরে ভাই তোদের যে ইউনূস সরকার রয়েছে না ইন্টিরিম গভর্নমেন্টে, তাকে একবার জিজ্ঞেস করে নাও ভারত থেকে চাল ডাল পেঁয়াজ না গেলে তোমরা খেতে পারবে না।
কয়েকদিন আগে তো ভারত সরকার পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল, 18 টাকা কেজি থেকে তোমাদের বাজার মার্কেট হয়ে গেছিল 250 টাকা কিলো। অতীত কি ভুলে যাচ্ছ তোমরা? অতীত কি তোমরা ভুলে যাচ্ছ? আর এই বর্তমান সিচুয়েশনটা হয়েছে যখন ওসমান হাদির মৃত্যু ঘটনা ঘটেছে, তারপরে নানান ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এই ধরনের দেখা যাচ্ছে। আর যার ফলে বিএসএফ একদম ফিল্ডে নেমে গেছে, ফিল্ডে নেমে একদম প্রস্তুত রয়েছে যে ভাই ইললিগেল ভাবে কোনো অ্যালাউ হবে না, কোনো রকম অ্যাক্টিভিটি ভারত সরকার সহ্য করবে না, যেটা ভারত সরকার পরিষ্কারভাবে এই বাংলাদেশি জিহাদিদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে। তাহলে ভারত কিন্তু অ্যাক্টিভলি মাঠে নেমে পড়লো এবং বিএসএফ কিন্তু ফিল্ডে নেমে পড়লো। আচ্ছা, এই ছিল আর্টিকেলটা। এবার আমি আপনাদের একটা জায়গা দেখাই। আপনারা যারা এআই শিখতে চাইছেন, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, আপনি বাড়ি থেকে বসে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যারা এআই শিখতে চান সম্পূর্ণ বাংলা ভাষায়, বাড়ি থেকে খেয়ে দিয়ে অনলাইনের মাধ্যমে বাড়ি থেকে বসে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে শিখবেন। ভারতবর্ষের বেস্ট টিচার শ্রেয়া ম্যাম এখন আমাদের সাথে আছেন। তাদেরকে বলবো যারা এআই শিখতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে আমাদের অফিসের তরফ থেকে, সে গ্রুপে জয়েন হয়ে যান। সেখানে আমি অডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় এআই সম্পর্কে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান অ্যাপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে কিন্তু আমরা আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।